সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। বললেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ অধিকার নিয়ে থাকবেন। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে ১২০ স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। বাজার নিয়ন্ত্রণে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২০% করল এনবিআর। বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। ১০৮টি নীলপদ্মে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন বলে জানান সরকার প্রধান। বৃহস্পতিবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দিরে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মাঝে মধ্যে কিছু দুষ্টচক্র সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আচারে উৎসবের আনন্দে সামিল হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল আয়োজন। এদিন গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় মন্দির ঢাকেশ্বরী পূজা মণ্ডপে যোগ দেন সরকার প্রধান। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে, জানান শারদীয় শুভেচ্ছা। আনন্দের সাথে উদযাপন করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রত্যেকেরই নিজ ধর্ম শান্তির মাধ্যমে উদযাপনের অধিকার আছে। তাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাওয়া কোনো গোষ্ঠীকেই ছাড় দেয়া হবে না। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় আছে যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। ইসলাম ধর্ম সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইসলাম ধর্ম কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের কোনো মানুষকে সংখ্যালঘু ভাবে না, বরং সম অধিকার নিয়ে সবার বসবাস নিশ্চিত করেছে তার সরকার। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লা সহ সারা দেশে সহিংসতা করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে কথা বলেন। এদিকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সরকার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে এসে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল যারা সবসময় এই দুষ্কর্মের সাথে যুক্ত, সেই মহলেই এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই পরিকল্পিতভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক কর্মী, লেখক ও প্রকাশকরা। অবিলম্বে কুমিল্লার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এদিকে এর সঙ্গে জামায়াত, হেফাজত ও বিএনপির সম্পৃক্ততা দেখছে ইউনাইটেড ইসলামী পার্টি নামে ধর্মভিত্তিক একটি দল। কুমিল্লার পূজা মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদ জানাতে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও জনগণ এই ব্যানারে বিক্ষোভ করে উদীচী, গণজাগরণ মঞ্চ, লেখক ও প্রকাশক সহ বিভিন্ন সামাজিক সংগঠন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে একটি চক্র। সকল ধর্মের মানুষ যেন তাদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে তা নিশ্চিত করার পাশাপাশি অতীত ও বর্তমান ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। এরা কারা? এরা ধর্মের রক্ষক, এরা কখনোই ধর্মের রক্ষক হতে পারে না। আজকে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে সবচেয়ে বড় ডিজিটাল শক্তি। সমস্ত সাম্প্রদায়িক কন্টেন্ট বন্ধ করতে হবে। যদি বাঙালিত্বের পূর্ণ বিকাশ চাই, তাহলে এই দুষ্কৃতিকারী, এই অশুভ অন্ধকারের শক্তিকে অবশ্যই দমন করতে হবে। এদিকে আলেম ওলামাদের মাঠে নামাতে পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। দলটির দাবি, এর সঙ্গে জামাত, হেফাজত ও বিএনপি জড়িত। ধর্মপ্রিয় মুসলমান আলেম সমাজকে বিভ্রান্ত করার জন্য হেফাজত, জামাত, বিএনপির ষড়যন্ত্রের কারণেই গতকালকের এই পবিত্র কোরআনে কারিমকে পূজা মণ্ডপের ওই রানের উপরে রাখা হয়েছিল, ছবি তুলে ফেসবুকে দেওয়া হয়েছিল। শুক্রবারের মধ্যে জড়িতদের পরিচয় প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন। আহলে সুন্নাতুল জামায়াত বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সহিংসতার নিন্দার পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশও। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রদায়িক ষড়যন্ত্র এড়িয়ে চলতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে খেলাফত মজলিসও। এছাড়া বাংলাদেশ তরিকত ফেডারেশনের পাঠানো বিবৃতিতে দেশের শান্তি বজায় রাখতে মুসলিম সমাজের সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে। আর দায়িত্বশীল সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফরায়াজি আন্দোলন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের শিশুরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেওয়া হয় ফাইজার বায়োএনটেকের টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশে শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। স্বপ্ন পূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের। সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের। তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্টুডেন্টদের মধ্যে আমি সর্বপ্রথম টিকাটা দিলাম। টিকা নিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা এখন সুস্থভাবে চলতে পারবো, আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়বে, আরও করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো, সেই হিসেবে ভালোই লাগছে। আমি পাশে ছিলাম, সে অত্যন্ত নর্মাল, স্বাভাবিকভাবে যেভাবে থাকে টিকা দেওয়ার পরও ওইভাবে আছে। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব।
প্রাথমিকভাবে প্রায় ৩০ লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় ৫,৩৭,০০,০০০ মানুষ, যদিও নিবন্ধন করে টিকা পাওয়ার অপেক্ষায় ১,৬৪,০০,০০০-এরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ১ মাসের মাথায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। করোনা ও ডেঙ্গুর মধ্যে এবার হানা দিয়েছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই রোগে আক্রান্ত হলে প্রথমে ১-২ দিন জ্বর, এরপরে শরীরে ফোসকা উঠতে শুরু করে। শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। করোনার আতঙ্ক, এর মধ্যে হাসপাতালে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শত শত রোগী। এবার মরার ওপর খাড়ার ঘা হতে শুরু করেছে শিশুদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। প্রতিদিনই শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। এর বাইরেও ডেঙ্গু, ডায়রিয়া, জ্বর ও আবহাওয়াজনিত নানান রোগে আক্রান্তের হারও বেশি। আর ডেঙ্গু আক্রান্তের পর চিকিৎসা নিয়ে জ্বর কমলেও শিশুদের নতুন উপসর্গ দেখা দিচ্ছে। শরীরে র্যাশ উঠে ভরে গেছে। যখন ডাক্তার দেখাই তখন উনি দেখছে ১০৪ ডিগ্রি জ্বর। বড়রা হইলে বলতে পারি মুখ দিয়ে কোনো সমস্যা, কিন্তু ও তো বলতে পারতেছে না। ও ভর্তি ১৫ দিন থেকে, এখনো প্রেশারটা লো আছে। মশার ওষুধ আসছিল বিদয়ই তো আমার বাচ্চাটা আক্রান্ত হয়েছে। মশার ঔষধ দিলে তো আর এরকম হয় না, একদিন দিলে 5 দিন দেয় না। ঠান্ডা ১০-১২ দিন হয়ে গেছে, পরে অনেক ওষুধ খাওয়াইছে, ঠান্ডা ভালো হয় না, এখানে নিয়ে আসছে, ডক্টর ভর্তি লিখে দিচ্ছে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজে আক্রান্ত হলে প্রথমে ১-২ দিন জ্বর, এরপর শরীরে ফোসকা উঠতে শুরু করে। আর এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিশুদের প্রতি খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। এটা সাধারণত কক্সেকি ভাইরাসের জন্য হয়, আর লেগে অ্যান্টারো ভাইরাস। এই মুহূর্তে বাচ্চাদেরকে বেশি রোদে না নেওয়াই ভালো। বাচ্চাদেরকে তরল খাবার খাওয়ানো, তাদেরকে তাদের কাপড় বা গাঢ় কাপড় না পরে পাতলা সুতির কাপড় পরানো উচিত। আর আপনার বাসাতে আপনার যাতে একটু শীতল থাকে সেই ব্যবস্থা করা উচিত। ঢাকা শিশু হাসপাতালের সব শয্যাই পূর্ণ। এতে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের সিট না পেয়ে ফিরতে হচ্ছে। প্রতিদিন ২০০-রও বেশি শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। মহানবমীর রাতে দেবী দুর্গাকে দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন ভক্তরা। এর আগে হয়েছে নবমীর বিশেষ কল্পারম্ভ ও বিহিত পূজা। ১০৮টি নীলপদ্মে করা হয়েছে দেবী দুর্গার আরাধনা। এদিকে দেবী বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি মণ্ডপেই কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিদায় জানানো হবে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। তাই বৃহস্পতিবার রাতে শেষবারের মতো দেবী দর্শনে রাজধানীর মণ্ডপে মণ্ডপে ভিড় করেন ভক্তরা। 4 দিনের আনন্দের পর এবার দেবীকে বিদায় জানানোর পালা। তাই ভক্তদের হৃদয়ে বাজতে শুরু করেছে বেদনার সুর। পূজার আমেজটা খুবই ভালো লাগছে, যেহেতু মা কালকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, একটু তো খারাপ লাগবেই। তবে আজকে আমরা খুব আনন্দ করছি, ঘুরছি ফিরছি, খুব ভালো লাগছে। একটু তো খারাপ লাগছে, আর তাছাড়া যেহেতু আজকে দশমীর আগের দিন অর্থাৎ মহানবমী, সো আমরা অনেক জায়গায় ঘুরেছি এবং অনেক এনজয় করেছি। এর আগে বৃহস্পতিবার মহানবমীর সকাল থেকেই সনাতন রীতি মেনে পালন করা হয় মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা। পুরাণ মতে রামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পর ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন। তাই দুর্গাপূজার মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি পদ্ম দিয়ে পূজা করেন ভক্তরা। আম, কাষ্ঠ, বিল্লপত্র ১০৮টা, নানা ইত্যাদি উপকরণ দিয়ে এই সন্ধি পূজার আয়োজন করা হয়েছে। ১০৮টি নীলপদ্ম পূজার করার মাধ্যমে আমরা মায়ের সেই ইচ্ছাটা পূরণ করলাম এবং মা আমাদের ভক্তদেরকে সেই আশীর্বাদটুকু দিয়ে যাবে, এই প্রার্থনায় আজকে আমাদের নবমী পূজা সমাপন করলাম। এদিকে ডিএমপি কমিশনার জানান, দেবী বিসর্জনের আগ পর্যন্ত প্রতিটি মণ্ডপেই থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা প্রাণ খুলে আনন্দ করেন, উৎসব করেন। আমরা গত রাত্রেও সারা রাত আপনাদের সাথে জেগেছিলাম, আজকেও থাকবো এবং কালকে যত সময় পর্যন্ত বিসর্জন চলবে তত সময় পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশ করেই কৈলাসে ফিরবেন বলে বিশ্বাস ভক্তদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
কলকাতায় শারদীয় দুর্গোৎসবের নবমীতে রাতেও মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন দর্শনার্থীরা। আনন্দ ভাগাভাগি করতে দল বেঁধে উৎসবে সামিল হন ভক্তরা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত 11:35। রাত পোহালেই দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গা কৈলাসে যাবেন, আর তার মধ্য দিয়েই এই 5 দিনের হিন্দু ধর্মের সবচেয়ে বৃহত্তম উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শেষ হয়ে যাবে। আজ সে বছর আবার হবে। করোনা সংকট ছাড়াই এই উৎসব হবে, এমনটি প্রত্যাশা বাঙালিদের। কেন শ্রীভূমির প্যান্ডেলটা তো বন্ধ করে দিয়েছে, ওই কারণে ওই ভিড়টা আরও এদিকে চলে এসেছে। সেই কারণে আরও এইখানে এসেছিলাম, কিন্তু ফাঁকা ছিল। আজকে তাই দেখছি বেশি ভিড়। রাত যত বাড়ছে ততই জনঘনত্ব বাড়ছে চোখে পড়ার মতো। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশনা রয়েছে বড় মণ্ডপের সামনে 10 মিটার দূরে এবং ছোট মণ্ডপের 5 মিটার দূরে দাঁড়াবেন দর্শনার্থীরা। দর্শনার্থী শূন্য থাকবে মণ্ডপের ভেতর, তেমনটি হয়েছে। যদিও কোভিড প্রোটোকল মেনে শারীরিক দূরত্ব কিন্তু শিখে উঠেছে। মানছে নাকি, মানে 50-50 বলতে পারেন আপনি। করোনার তৃতীয় ঢেউ আসন্ন, সংকট শিয়রে নিয়ে এগিয়ে চলছে উৎসব। বলা ভালো উৎসবের প্রায় শেষ মুহূর্ত, আর জনঘনত্ব বাড়ছে সেই রকম ভাবে। উৎসবের পুরো মেজাজে এগিয়ে চলছে গোটা বাংলা। দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। হুহু করে বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নিত্য প্রয়োজনীয় এই পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। এছাড়া চিনি নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% কমিয়ে 20% করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সেপ্টেম্বর থেকে রাজধানী সহ দেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে চলতি মাসের শুরুতে প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়ে যায় 60 টাকা। এর কারণ হিসেবে ব্যবসায়ী মহল থেকে বলা হয় ভারতে বেড়েছে এই নিত্যপণ্যের দাম। দাবি ওঠে পেঁয়াজ আমদানিতে আরোপিত 5% শুল্ক প্রত্যাহারের। বাংলাদেশ ট্যারিফ কমিশনও সুপারিশ করে পেঁয়াজে শুল্ক কমানোর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গত সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে আবারও আমদানিকারকরা দাবি জানান পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের। মন্ত্রণালয় থেকেও দেয়া হয় আশ্বাস। অবশেষে বৃহস্পতিবার বিকেলে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। সেখানে বলা হয় আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কোনো শুল্ক দিতে হবে না পেঁয়াজ আমদানিতে। সরকারের এই সিদ্ধান্তে দেশের বাজারে পেঁয়াজের দর কমবে বলে আশা করছেন আমদানিকারকরা। যখনই সরকার ডিক্লেয়ার দিচ্ছে যে ডিউটিটা আমরা উঠিয়ে নিব বা উঠিয়ে নিচ্ছে, হয়তো এর মধ্যে 3 দিনের মধ্যে এবারে যে 8 থেকে 10 টাকা কেজি পার কেজিতে কমে গেছে। আমাদের মার্কেটে, হোলসেল মার্কেটে বিভিন্ন জায়গা থেকে আমরা পেঁয়াজ আমদানি অলরেডি এলসি দিচ্ছি। টিসিবির হাতে পেঁয়াজ আছে, ইন্ডিয়াও 4-5 টাকা রুপি কমে গেছে। কাজেই আপনি স্বস্তিতে থাকতে পারে সাধারণ মানুষ। 2020 সালে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে এর লাগাম টানতে গত বছরের সেপ্টেম্বরেও এনবিআর পেঁয়াজের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করে। এরপর দেশি পেঁয়াজের ভরা মৌসুম ফেব্রুয়ারি মার্চেও শুল্কমুক্ত সুবিধা নিয়েই এই নিত্যপণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। পরে কৃষকের স্বার্থ বিবেচনায় এপ্রিল থেকে আবারও 5% শুল্ক বসানো হয় পেঁয়াজ আমদানিতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এখন আর ছোটখাটো ইনজুরিতে প্রোডাকশন ফ্লোর ছাড়তে হয় না পোশাক শ্রমিকদের। সহকর্মীর দেয়া প্রাথমিক চিকিৎসাতেই মেলে সমাধান। এমনকি আগুন লাগলেও ফায়ার সার্ভিস আসার আগেই প্রাথমিক ধাক্কাটা সামলে নিতে পারে নিজেরাই। মালিকপক্ষ বলছেন সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া শ্রমিকরা যেমন ভূমিকা রাখে কারখানা নিরাপদ রাখতে, তেমনি এতে বাড়ে উৎপাদনশীলতাও। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সুই সুতার এই কারিগরদের শ্রমে ঘামেই পুষ্ট হয় দেশের অর্থনীতি, আসে রপ্তানি আয়ের 80% বেশি। খেয়াল করলে দেখা যাবে এই কারখানার শ্রমিকদের কয়েকজনের অ্যাপ্রনে রয়েছে ভিন্নতা। যারা নিয়মিত কাজের পাশাপাশি দরকারে দিয়ে থাকেন প্রাথমিক স্বাস্থ্যসেবা। আবার কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন অগ্নিকাণ্ড সহ দুর্ঘটনা মোকাবিলায়। তাৎক্ষণিক ব্যবস্থা আমার কাছে আসলে আমি ব্যবস্থা নিই। শ্রমিক এবং মালিক পক্ষ মাঝখানে আমরা একটা মেরুদণ্ড হিসেবে কাজ করি। কর্মপরিবেশ নিরাপদ রাখতে রপ্তানিমুখী কারখানাগুলোতে উচ্চ ক্ষমতার প্রযুক্তি নিয়ে একদল কর্মীও থাকেন তৎপর। বাড়তি যোগ্যতা সম্পন্ন সহকর্মী থাকায় কর্মক্ষেত্রে বেশি নিরাপদ বোধ করেন শ্রমিকরা, যার ইতিবাচক প্রভাব পড়ে উৎপাদন প্রক্রিয়ায়। সব ধরনের খেয়াল সুযোগ সুবিধা রাখে, বেশি সমস্যা হলে ছুটি দেয়। ফ্লোরের মধ্যে যদি আমাদের ট্রিটমেন্টটা হয় তাহলে আমাদের জন্য সেফ, আমাদের জন্য ভালো, আমার কোম্পানির জন্য ভালো। মালিকরা বলছেন বিভিন্ন বিষয়ে দেয়া প্রশিক্ষণ শ্রমিকদের ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কারখানার নিরাপত্তা নিশ্চিতে রাখে বড় ভূমিকা। আমাদের প্রত্যেকটা জায়গায় টিম থাকে, একটা
ফার্স্ট এড টিম বলেন, ফায়ার ফাইটিং টিমে এক টিম থাকে, ডক্টর, নার্স, আমাদের সব ফ্যাক্টরি আছে, এটা পার্ট অফ কমপ্লায়েন্স। তবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও বেশি উদ্যোগ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের অবস্থানকে আরও শক্তপোক্ত করতে কারখানা পর্যায়ে স্বাস্থ্যসেবার আওতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা BMW, মার্সিডিজ বেঞ্জ, ফোর্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের 110টি দামি গাড়ি অবশেষে নিলামে উঠছে। আগামী 4 নভেম্বর এই গাড়িগুলো নিলামে বিক্রি হবে। পর্যটন সুবিধায় বিদেশ থেকে আনা গাড়ি এতদিন বন্দরে সেরেই পড়েছিল খালাস জটিলতায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে নানা জটিলতায় খালাস না হওয়া 360টি গাড়ি বিভিন্ন শেডে পড়ে আছে। এর মধ্যে পর্যটন সুবিধায় এনে খালাস নিতে পারেনি এ ধরনের গাড়ি রয়েছে 110টি। এসব গাড়ি নিলামে বিক্রি করবে এখন কাস্টমস কর্তৃপক্ষ। আগামী 4 নভেম্বর হবে গাড়ি বিক্রির সবচেয়ে বড় নিলাম। তবে পুরাতন হয় অনেকটা কম দামে কেনা যাবে এসব গাড়ি। একদিকে স্পেস খালি হবে, অন্যদিকে যে সেল প্রসিড বাবদ যে 20% চট্টগ্রাম বন্দরকে দেওয়ার একটা বিধান আছে, সেটাও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাবে। বারবার ব্যর্থ হবার পর এবার জটিলতা এড়াতে গাড়ির মালিক, বন্দর ও কাস্টমসের সমন্বয়ের মাধ্যমে গাড়িগুলো নিলামে তোলার কথা বলছেন ব্যবসায়ীরা। সবচাইতে বেস্ট উদ্যোগ হবে ইম্পোর্টারদের সাথে, কাস্টমসের সাথে, পুডের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করে কোনো একটা সমাধানে চলে যাওয়া। সব জটিলতা এড়িয়ে গাড়িগুলো নিলামে বিক্রির ব্যাপারে আশাবাদী কাস্টমস কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার উপর ভিত্তি করে আমরা গাড়িগুলো সরেজমিনে দেখেছি এবং তারপরে ইনভেন্টরি করেছি। আগে বিদেশি পর্যটকরা তাদের ব্যবহৃত গাড়ি বিনা শুল্কে বাংলাদেশে এনে 90 দিন পর্যন্ত ব্যবহার করে পুনরায় গাড়ি ফেরত নিয়ে যাওয়ার বিধান ছিল, কিন্তু এই শুল্ক হারের সুযোগ নিয়ে এসব কার্নেট গাড়ি দেশের বাজারে বিক্রি করে দিত। তাই অবৈধ এই ব্যবসা ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 15 অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ইতালির রাষ্ট্রীয় বিমান সেবাদাতা প্রতিষ্ঠান আলইতালিয়া। সংস্থাটির সর্বশেষ ফ্লাইটটি আকাশে উঠবে 14 অক্টোবর। সুনামের সঙ্গে প্রায় 75 বছর যাত্রী সেবা দিয়ে আসলেও লোকসানের কারণে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। 15 অক্টোবর থেকে নীল আকাশের এয়ার রাডার ও সেই সঙ্গে বিশ্বের শতাধিক বিমানবন্দরের ডিসপ্লে স্ক্রিনে ইতালির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স আল ইতালিয়ার নাম আর দেখা যাবে না। 1946 সাল থেকে শুরু করে টানা প্রায় 75 বছর সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আর্থিক মন্দায় পড়ে চিরদিনের জন্য বন্ধ হলো এই এয়ারলাইন্সটি। 84টি অত্যাধুনিক সচল উড়োজাহাজ, সেই সঙ্গে প্রায় 12,000 কর্মীরা বেকারের খাতায় নাম লিখিয়েছে আল ইতালিয়ার। এই প্রক্রিয়ায় ইতালি সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ইউরো। আল ইতালিয়া বন্ধ হয়ে গেলেও আসার কথা হচ্ছে 15 অক্টোবর থেকে ইতালির আকাশে উড়বে নতুন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ইতালিয়া ট্রান্সপোর্টো এরিও বা ITA। ইতোমধ্যে 5 অক্টোবর থেকে নতুন বিমানের টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি। প্রথম দিন রোম ফিউমিচিনো এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের JFK, মিয়ামি, বোস্টন ও লস অ্যাঞ্জেলেস এবং মিলানের মালপেন্সা থেকে নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে যাত্রা শুরু করবে ITA এয়ারলাইন্সের বিমান। সেই সঙ্গে ইউরোপ ও ইতালির অভ্যন্তরীণ রুটেও যাত্রা শুরু করবে কয়েকটি ফ্লাইট। ধীরে ধীরে অপারেটিং ফ্লাইট সংখ্যাও আরও বৃদ্ধি করা হবে বলে জানায় ITA। ইতোমধ্যে ইউরোপীয় ফ্লাইট কন্ট্রোল অথরিটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইট মার্কেটিং এজেন্সির অনুমোদন পেয়েছে নতুন এই এয়ারলাইন্সটি। আমলাতান্ত্রিক জটিলতা, ধর্মঘট ও অতিরিক্ত ভাড়ার জন্য আল ইতালিয়া বন্ধ হয়েছে বলে জানায় ইউরোপের অর্থ ও বাজার গবেষণা প্রতিষ্ঠান। তবে ইতালির নতুন বিমান ITA সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বলে মনে করেন এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। সময় সংবাদ, ইতালি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার সকালে বন্দরের জেটিতে এসে পৌঁছায় জাহাজটি। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, অপার সম্ভাবনাময় বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্যের নৌবাহিনী। নুরজামান আপিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘ 8,000 কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট চট্টগ্রাম বন্দরের NCT জেটিতে এসে পৌঁছায় বৃহস্পতিবার সকালে।
নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী চিরায়ত রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে তাদের অভিবাদন জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে আসা জাহাজের অধিনায়ক ও কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন। পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, তার দেশ বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করতে চায়। সমুদ্র রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর পারদর্শিতা আন্তর্জাতিক মানের। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে। 25 কিলোমিটার দূরে শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম কামান ও মিসাইলও দেখান তারা। তুলে ধরেন সফরের গুরুত্ব। বাংলাদেশ ও ব্রিটিশ নাগরিকদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠছে। আমাদের এই সফরটি বাংলাদেশের নাবিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ নেভাল একাডেমি, ওয়ার সেমিটি সহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শন করবেন দলটি। 18 অক্টোবর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। বললেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। এবং পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুলে শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।